মধ্যবিত্ত পরিবারের গৃহিণী হয়ে সংসার খরচ চালিয়ে সংসার খরচের টাকা বাঁচিয়ে আমি কিভাবে 1,00,000 টাকা সঞ্চয় করলাম। শুনতে অবাক লাগলেও এটা কিন্তু একদম সত্যি। ইনকাম যে বিশাল কিছু তা নয়, সামান্য ইনকাম থেকেই কিন্তু 1,00,000 টাকা কিভাবে আমি সঞ্চয় করেছি সেটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। তো আজকের ভিডিওর মূল টপিক হলো মধ্যবিত্ত ঘরে গৃহিণী হয়ে কিভাবে 1,00,000 টাকা সঞ্চয় করতে পারবে, তারই সুন্দর সুন্দর টিপস আজকের ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, টাকা কিন্তু আমরা প্রত্যেকেই জমাতে পারবো। টাকা জমানোটা কি বলো তো, আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের ইচ্ছা। ইনকাম তোমার যাই হোক, যেমনই তুমি ইনকাম করো, তোমার যদি ইচ্ছে থাকে তুমি কিন্তু অনায়াসেই টাকা জমাতে পারবে। কি বলো তো, আমাদের আশপাশে দেখবে অনেক মানুষ আছে যারা প্রচুর টাকা রোজগার করে, কিন্তু দেখবে তারা বলে আমরা টাকা জমাতে পারছি না, আমাদের মাসের শেষে টাকা থাকে না। হয়তো সে মাসে 50,000 টাকা ইনকাম করে, কিন্তু সে বলে মাসে টাকা থাকে না, মাসের শেষে সংসার খরচ চালাতে সমস্ত কিছু শেষ হয়ে যায়। আবার অনেক ব্যক্তি আছে যারা দেখবেন মাসে 10,000 টাকা ইনকাম করে, সে 10,000 টাকা থেকে কিন্তু সে অনেক টাকা সঞ্চয় করছে। তুমি এগুলো দেখে বুঝতে পারবে সে প্রচুর জিনিস অ্যাচিভ করছে। যখন কেউ কোনো জিনিস অ্যাচিভ করছে, নিশ্চয়ই তো সে জমাচ্ছে। 10,000 টাকা রোজগার করে কেউ জায়গা কিনছে, কেউ জমি কিনছে, কেউ একটা বাড়ি বানাচ্ছে, কিন্তু যে 50,000 টাকা ইনকাম করছে সে কোনো কিছুই করতে পারছে না। এটা কেন? নিজেকে কোনো দিন প্রশ্ন করেছো যে কেন পারি না? তাই বলি, সবাই ইচ্ছে থাকলে কিন্তু প্রত্যেকেই আমরা টাকা জমাতে পারবো। যাদের কম ইনকাম, বেশি ইনকাম, প্রত্যেকেই। হ্যাঁ, যাদের বেশি ইনকাম তারা বেশি জমাতে পারবে, যাদের কম তারা কম জমাবে। তো যাদের বেশি ইনকাম তারা 1,00,000 টাকা জমাবে, খুব তাড়াতাড়ি জমিয়ে ফেলতে পারবে। আর যাদের অল্প ইনকাম তারা হয়তো একটু সময় নিয়ে জমাবে, কিন্তু জমাতে তো পারবে। সেই জন্য প্রসেসগুলো জানতে হবে। আমাদেরকে কিন্তু একটা প্রসেসে চলতে হবে। যখনই আমি কোনো কিছু একটা প্রসিডিওর ফলো করব, তখন কিন্তু অটোমেটিক্যালি আমি যদি সেই রুলগুলো মেনে চলি, নিশ্চয়ই কিন্তু আমি টাকা জমাতে পারবো। তাই সব সময় জীবনের যে কোনো উন্নতি করতে গেলে কিন্তু আমাদেরকে সব সময় প্ল্যান মাফিক চলতে হবে। আগে আমাদেরকে একটা প্রসিডিওর ফলো করতে হবে বা একটা রুটিন তৈরি করতে হবে। যদি আমি পড়াশোনা করি, তখনও কিন্তু আমাকে একটা রুটিনের মধ্যে থেকে পড়াশোনা করতে হবে। যখন একটা গৃহিণী দেখবেন শুধুমাত্র ঘর সংসার সামলাচ্ছেন, ঘরের কাজকর্ম করছেন, সেটাও কিন্তু তাকে একটা রুটিন অনুযায়ী চলতে হবে, তবেই সে সময়ের কাজ সময়ের কমপ্লিট করতে পারবে। যদি কোনো প্ল্যান বা রুটিন যদি না থাকে, তাহলে দেখবেন হয়তো ব্রেকফাস্টটা বানাচ্ছে লাঞ্চে, আর লাঞ্চ বানাচ্ছে কখন? ডিনারে। কারণ লাঞ্চের যখন টাইম তখন সে ব্রেকফাস্ট খাচ্ছে, আর ডিনারের টাইমে হয়তো তার দেখবেন হচ্ছে লাঞ্চ রেডি হচ্ছে। তাই পরিকল্পনা অনুযায়ী চলতে হবে। সংসারে যারা কাজ করে দেখবেন যেসব ডেলি ব্লগগুলো হয়, অনেকে কিন্তু সেই ব্লগের মধ্যেও অনেকের কমেন্ট দেখেছি যে কি করে তুমি একটা ছোট বাচ্চা নিয়ে নিজের সংসারটা এত ভালোভাবে সাজাচ্ছ, এত সুন্দর পরিপাটি করে রেখেছো, টাইমের কাজ টাইমে করছো, ভিডিও বানাচ্ছ, কিভাবে করছো? কিভাবে করে? সবার সংসারে কিন্তু একই পরিমাণে কাজ থাকে, বরং যারা ভিডিও বানায় তাদের কিন্তু কাজটা করতে একটু টাইম লাগে, যেহেতু তাকে ক্যামেরা সেট করতে হয়। হ্যাঁ, একটা অ্যাঙ্গেলে ক্যামেরাগুলো সেট করা, তারপরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শ্যুটটা নিতে হয়, সেই জন্য কিন্তু সময়টা বেশি লাগে। তো তারা যদি পারে, যারা এমনি আমরা নর্মাল সংসার করি, যারা ভিডিও শ্যুট করছি না, তারা তো অনায়াসেই পারবো, কিন্তু তাদের কাছ থেকেই বেশিরভাগ এই কমেন্টগুলো আসে যে তুমি খুব সুন্দরভাবে সমস্ত কিছুটা গুছিয়ে করছো, আমি কিন্তু পারছি না। আবার দেখেছি অনেক এই মানি সেভিং যেসব ভিডিওগুলো হয়, সেই সবেও অনেকের কমেন্ট থাকে যে আমি টাকা জমাতে পারছি না। তাই সবাইকেই কিন্তু একটা পরিকল্পনা অনুযায়ী চলতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি কিন্তু প্রত্যেক কাজে সাকসেস। হ্যাঁ, এটা হতে পারে কারো হয়তো কিছুদিন সময় বেশি লাগবে, কারো সময় কিন্তু কম লাগবে, কেউ খুব কম তাড়াতাড়ি সমস্ত জিনিসটা অ্যাচিভ করে নিতে পারে। কিন্তু পারে তো আলটিমেট শেষ পর্যন্ত কিন্তু পারে, যদি কেউ চেষ্টা করে থাকে। তাই ধরুন আপনার যদি মাসে 10,000 টাকাও ইনকাম হয়, আপনি কিন্তু জমাতে শুরু করে দিন। আজ থেকেই শুরু করুন। আপনার প্রতিদিন আপনি 50 টাকা করে জমান,
যদি বেশি না জমাতে পারেন 50 টাকা করে জমান। 50 টাকা করে জমালেও কিন্তু আপনার মাসে 1,500 টাকা জমা হবে। তো সেই টাকাটা কি করবেন, আপনি কখনোই বাড়িতে রাখবেন না। বাড়িতে রাখলে কিন্তু টাকা কমবে, টাকা কখনোই বাড়বে না। কি বলুন তো, অনেক সময় আমাদের খেয়াল থাকে না, বা টানাটানি সংসারে কোনো কিছু একটা হঠাৎ হয়তো প্রয়োজন পড়ে গেল, তখন কিন্তু আমরা সেই টাকা থেকে সেই অন্য কাজটা মেটাই। তো যেই কারণে আমি বলবো সবসময় একটা ডিপিএস করে নেবেন বা কোনো আরডি করে নেবেন, যেখানে আপনি টাকাটা তুলতে পারবেন না, যেখান থেকে আপনি টাকাটা চট করে নিতে পারবেন না। হাতের সামনে থাকলেই তো নেওয়া হয়ে যাবে, সেই জন্য আপনারা কিন্তু সবসময় ডিপোজিট করে দেবেন। তাহলে কি বলুন তো, টাকা আপনি সেখান থেকে নিতে পারছেন না, ওই টাকাটা কিন্তু আপনার গচ্ছিত থেকে গেল। এছাড়াও আপনি যখন বাজার হাট যা কিছু করবেন সেগুলো একটা লিস্ট তৈরি করবেন, লিস্ট করে করবেন। এছাড়াও যেমন ধরুন, আপনি সবজি বাজার যেটা হয়, সেই সবজি বাজারটা বাজার থেকে না কিনে নিজে বাড়িতে চাষ করুন না। সবারই তো কম বেশি উঠোন থাকে, তাই না? উঠোনে যে সবজিটা আপনি চাষ করবেন, সেই সবজিটাই কিন্তু খেয়ে শেষ করতে পারবেন না, কারণ একটা সবজি তো আর চিরকাল হয় না। আপনার দেখবেন সবজির সিজন থাকে ওই 3 মাস মতো। তো 3 মাসের জন্য আপনি যদি নিজের বাড়িতে খাওয়ার জন্য সবজি বানান, আমি বলবো তো প্রচুর পরিমাণে আপনার সবজি হবে। আপনি সমস্ত গাছ 2-4টে করে লাগাবেন, আপনার যেরকম ফ্যামিলি মেম্বার আপনি সেই অনুযায়ী কয়েকটি করে গাছ লাগান, দেখবেন ওই সবজিতেই কিন্তু আপনার চলে যাবে। বিশেষ করে দেখবেন যেমন লঙ্কা গাছ, তারপর বেগুন গাছ, এগুলো কিন্তু অমর ফল বলা যায়, কারণ একটা লঙ্কা গাছ লাগালে অনেক দিন কিন্তু ফল দেয়, সবজি দেয়। তারপরে যদি বেগুন গাছ লাগান, বেগুন গাছেও দেখবেন অনেক দিন কিন্তু সবজি থাকে। তো এই সমস্ত গাছগুলো লাগালে এখান থেকে আপনার কিছুটা টাকা কিন্তু সেভ হবে। এমনকি যদি আপনার জায়গা বেশি থাকে, আপনি যদি একটু বেশি পরিমাণে লাগান, সেখান থেকে দেখবেন আপনার গ্রসারিটাও বেরিয়ে আসবে। কি বলুন তো, আপনি যে সবজি গাছটা লাগাচ্ছেন, আপনার তো সবজি বাজার করতে হচ্ছে না, সেখান থেকে সবজি বাজার তো আমাদের মাসে ধরুন কারোর 1,000-1,500 সদস্য অনুযায়ী 1,500 টাকা, বা কম করে আমি বলছি 1,000 টাকা তো সবজি লাগেই। সেই সবজিটা আপনি পাচ্ছেন, তার সাথে সাথে কি পাচ্ছেন বলুন তো, আপনি যে সবজিটা বিক্রি করছেন সেখান থেকে কিন্তু আপনার হয়তো 1 সপ্তাহের মাছ চলে এলো, বা আপনার 1 সপ্তাহের মাংস চলে এলো, কিংবা আপনি গ্রসারিটাও করে নিতে পারলেন। আপনার যদি জায়গা বেশি থাকে কিন্তু মাস কাবারি আপনি গ্রসারিও তুলতে পারবেন সেখান থেকে। শুধুমাত্র একটু পরিশ্রম আর একটু বুদ্ধি খাটাতে হবে। দেখুন, টাকা সঞ্চয় করতে চাইলে পরিশ্রম তো আপনাকে করতেই হবে, পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই সফল হওয়া যায় না। তবে এই সমস্ত টিপসগুলো মেনে চলবেন, দেখবেন আপনি কিন্তু লক্ষ টাকা জমানো আপনার পক্ষে কোনোভাবেই অসম্ভব নয়। তো লক্ষ টাকা তো আর 1 মাসে জমানো সম্ভব নয়। আপনি যদি 6 মাস এভাবে কাজ করতে থাকেন, দেখবেন 6 মাস, 8 মাস, আমি বলছি 1 বছর এভাবে কাজ করুন, দেখবেন 1 বছরের মধ্যে আপনি অনায়াসেই 1 লক্ষ টাকা জমিয়ে ফেলছেন। তাই বলবো প্রত্যেকে পরিশ্রম করুন, আর তার সাথে সাথে কি বলুন তো, সময় দিন, কারণ যে কোনো জিনিসে আপনার সময় লাগবে। সময় দিলে কিন্তু আপনি একদিন সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবেন। হট করে তো আর কোনো কিছু হয়ে যায় না, সময় দিলে কিন্তু ঠিক যে যার লক্ষ্যে সে তার পৌঁছাতে পারবে। তো চলুন একটু গল্প করি। আজকে যেহেতু সানডে ছিল, সেই জন্য একটু চাল ডাল দিয়ে খিচড়া বানিয়েছিলাম, আর তার সাথে করেছিলাম চিকেন কষা। এটা কিন্তু ছোলার ডাল দিয়ে করেছিলাম খিচড়াটা। লাঞ্চের সময় ভিডিও শ্যুট করা হয়নি, তো ওটা পরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু। আর তারপরে দেখুন, দুপুরে খাওয়া দাওয়ার পর অল্পক্ষণ একটু শুয়েছিলাম, ওই 1 ঘন্টা মতো। তারপর ঘুম থেকে উঠে এখানে 3 জনে চিপস নিয়ে বসেছি, চিপস খাচ্ছিলাম। আর বেটুর তো এই চিপসটা ভীষণ পছন্দের। তো আমি খুব একটা চিপস পছন্দ করি না, তো ওরা যখন খাচ্ছিল তো আমিও তাই একটু ওদের সাথে খেলাম। একসাথে বসে কি বলুন তো, যে কোনো জিনিস খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো দেখুন, আজকে সানডেতে কি বলুন তো, কাজের সব সময় আমাদের দেরি হয়। আজকে যেহেতু পরোটা বানিয়েছিলাম 10টায় খাওয়ার জন্য, তারপরে দুপুরে আবার খিচড়া বানানো হয়েছে, রান্নাবান্নার একটু তোড়জোড় ছিল, সেই জন্য অনেকটা লেট হয়ে গেছিলো স্নান করতে। তো স্নান টান করেই আগে লাঞ্চটা করে নিয়েছিলাম, নিয়ে ওই বললাম না একটু শুয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে চিপস খেয়ে তারপরে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম। ওই খাওয়ার পরে যেমন সিঁড়ি ভেঙে ছাদে উঠতে ভীষণ আলসেমি লাগে, সেই জন্য আর আসা হয়নি। তো বিকালের দিকে এসে শুকাতে দিয়ে দিলাম।
যেহেতু আমাদের এই ছাদটাতে সেট করা আছে সেই জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না। সন্ধেবেলা তোলার কোনো ব্যাপার থাকে না, এখানেই জামা কাপড় থাকে, তাই ওই সারা রাত ধরে শুকাতে তো কোনো প্রবলেম হবে না। ওই জন্যই আরও আলসেমি করে আসা হয়নি আর কি। যদি এমন হতো যে শুকোবে না এরকম একটা টেনশন থাকতো মাথাতে, তাহলে কিন্তু যতই কাজ করি না কেন সেই উঠে আসতেই হতো যে আগে গিয়ে এই কাজটা করে আসে, না জামা কাপড় শুকালে আবার এই ঘরের মধ্যে শুকাতে দিতে ভীষণ প্রবলেম হবে। দেখুন না, ভেবেছিলাম এখানেই ভিডিওটা শেষ করে দেবো, সেই জন্য আপনাদেরকে টাটাও করে দিলাম। দিয়ে আবার ভাবলাম যে বেডশিটটা কেচে সকালের দিকে শুকাতে দিয়ে গিয়েছিলাম, এটা শুকিয়ে গেছে, তাই ভাবলাম এটা ভাঁজ করে নিই। তো এটা ভাঁজ করছিলাম আর করতে করতে আমরা একটু গল্প করছিলাম নিজেদের মধ্যে। এই যে দেখুন না, এই যে এই আঙ্কেলটা এসেছে, উনি হচ্ছে ওই ফ্লিপকার্ট 15 মিনিট এখন যে হয়েছে না, ওই সেই সবের গ্রসারিকে অর্ডার করেছিল, হয়তো এই পাশের বাড়িতে দিতে এসেছে। তো এই নিয়েই আর কি কথা বলাবলি করছিলাম আমরা। আমি জানতাম না যে এখানে আসে বলে হাজব্যান্ড বললো যে হ্যাঁ এখানেও আসে, ওটা ফ্লিপকার্ট 15 মিনিট। তো এইটা হয়ে জানেন তো এখন বেশ কিন্তু সুবিধা হয়েছে, হুট করে যদি কোনো কিছুর দরকার হয় কিন্তু আমরা খুব সহজেই নিয়ে নিতে পারি। অনেকটাই কিন্তু উপকার হয়েছে বলতে গেলে। আর দেখুন না, একদম বাড়ির দোরগোড়ায় এসে দিয়ে চলে যাচ্ছে। আর এখানে দেখুন ওয়েদারটা কত সুন্দর, আর দেখেছেন কত গাছপালা আছে। কেরালাটা কিন্তু শহর হলেও পুরো সবুজে ঘেরা গাছপালা, ওই জন্য না আমার ভীষণ ভালো লাগে, কারণ সবুজ জিনিসটা ভীষণভাবে পছন্দ করি। আর যেখানে গাছপালা থাকে বুঝতে পারছেন তো, সেখানকার পরিবেশটা কিন্তু একদমই অন্যরকম। এখানে একটা কাঁঠাল গাছের ছোট ডাল নিচ্ছিলাম আমার নতুন চ্যানেলে ভিডিও শ্যুটের জন্য। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।